গোলাম সরোয়ার মিলন। মিলন ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনা শুরুটা করতে চাই বিএনপির সমাবেশ দিয়ে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি, আপনি জানেন যে নয়াপল্টনে সমাবেশ করেছে এবং বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা করেছে, সমাবেশ করেছে। আমার জানতে চাওয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেখানে একটি বার্তা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনকে ঘিরে সংস্কার করার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এটি বিএনপির বার্তা কিনা? ধন্যবাদ প্রিয় সঞ্চালক জাহিদ ভাই। আজ আমার সাথে উপস্থিত সম্মানিত আলোচক শেখ রবি এবং আমাদের আলম ভাই, বিশিষ্ট সাংবাদিক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই, আজকে বিএনপি গণতন্ত্র দিবস উপলক্ষে যে আয়োজনটা করেছে, আমি মনে করি যে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য। এই কারণ মানুষ কিন্তু তার কাছে একটা রাষ্ট্রনায়কোচিত কিংবা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে। এই কারণ কিছুদিন যাবৎ, যদিও যৌক্তিক সেটা, যে বিএনপির পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে সংস্কার যদি এই সরকারই করে তাহলে নির্বাচনের দরকার কি, কিংবা নির্বাচন কবে হবে ইত্যাদি ইত্যাদি। তো আমি কথাটা এইভাবে বলতে চাই যে দেখেন, একটা আমরা তো আপনি আজকে কি সংস্কার ও গণতন্ত্র, জি, এই কুসংস্কারের কারণে, কুসংস্কার মানে অপরাজনীতি এবং দুঃশাসনের কারণে আজকে দেশ যখন উল্টো পথে চলছিল, এই আওয়ামী লীগের বিগত বিশেষ করে 15টি বছর যে দুঃশাসন, যে ফ্যাসিস্ট কায়দায় দেশকে চালিয়েছে, তার প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তন সাধনের মধ্য দিয়ে আজকে একটা আমরা যেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ যখন একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটা কি 71 সনে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম এই বলে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে এবং বৈষম্যহীন একটা সমাজ হবে। সেটা কিন্তু হয় নাই। আমরা দেখেন, আমরা শেখ মুজিবকে 71 পর্যন্ত তো তাকে স্বীকার করতে হবে, উনি তো ওনার ইয়েতে তো স্বাধীনতা হয়েছিল। কিন্তু এটাও ঠিক, ওনার সেই ডাকে উনি কিন্তু আত্মসমর্পণ বলেন আর গ্রেপ্তার বলেন, উনি কিন্তু মুক্তিযুদ্ধে উনি ছিলেন না। অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যেদিন উনি বললেন 26শে মার্চ, তারপরেই কিন্তু সেদিনকার সেই স্বাধীনতা যুদ্ধ কিন্তু গতি পেয়েছিল। এটা তো ইতিহাস, কারণ জিয়ার সাথে আমি রাজনীতি করেছি, এটা তার সাথে রাজনীতি করার কারণেই বলছি না, এটি নির্মোহ অবস্থান থেকে বলছি। আপনারা এখানে আওয়ামী লীগের নেতাদেরকে বারবার বলেছি, আপনারা যে জিয়াউর রহমানের যে সম্মানটুকু সেটুকু দেন। বিএনপির যে নেতারা থাকতো তাদেরকে বলতাম যে শেখ মুজিব বঙ্গবন্ধু যতটুকু সম্মান তাকে দেন। আজকে এই নির্মোহ জায়গায় যদি আমরা থাকতাম তাহলে বিভাজনটা তৈরি হতো না। আওয়ামী লীগ যেভাবে বিভাজনটা তৈরি করছে, এই কারণে আজকে ছাত্রদের যে কোটা থেকে আরম্ভ করে যে বৈষম্যের রাজনীতি শুরু হয়েছিল, কোটার আন্দোলন থেকে আজকে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আজকে একটি পরিবর্তিত অবস্থায় বিএনপি যে সভাটি করেছে, বিএনপি তো একটা বড় দল, অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগের বিপরীতে বিএনপি এই দেশের দুইটা রাজনীতি ধারা, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগের বড় স্টেক হোল্ডার হলো বিএনপি, এটা তো বাস্তব কথা। এখন বিএনপি যেমন ধরেন আজকে, এটাও ঠিক যে এখন যদি নির্বাচন হয় বিএনপি 250-র উপরে সিট পাবে, এখানে ক্যান্ডিডেট লাগবে না, মার্কা ধানের শীষ থাকলে হবে। কিন্তু আমাদের যেটা আজকে আকাঙ্ক্ষাটা, যে এই সংবিধান কি করে সে যেই হোক, ওই সাম্যবাদী দল কেউ যদি আজকে এই সংবিধানের আওতায় প্রধানমন্ত্রী হয়, শেখ হাসিনা যেটা করেছে 15 বছরে, সেও কিন্তু স্বৈরাচার হয়ে যাবে, ফ্যাসিস্ট হয়ে যাবে। তাহলে আজকে তারেক জিয়া সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যেমন সে নিজেই বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা একটা ভাইটাল জিনিস এবং এটা কিন্তু জনগণের মনের কথা। যে বিএনপির যে 31 দফা সেটি তিনি উল্লেখ করেছেন এবং বলছেন যে সেখানে পরিবর্ধন, হ্যাঁ হতে পারে, আমি আসি বিষয়টা পুরোপুরি এটা এই কারণে বলছে, কারণ অনেকে তো যেমন আমাদের পার্টি থেকে একটা দেওয়া হয়েছে, বিভিন্ন দল থেকে দেওয়া হয়েছে, উনি বলছেন যে 31 দফার বাইরেও যদি কোনো কথা থাকে সেটাও আলোচনা হতে পারে এবং সংস্কার তো একটা প্রক্রিয়ার ব্যাপার। তাই আমি শুধু এটুকু বলতে চাই যে তার বক্তব্যটাকে আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমার মনে আশা জাগিয়েছে। এই কারণে আমার মতো অনেককে আশা জাগিয়েছে। আমরা হয়তো বিএনপি করি না, আমরা অন্য দল করি, কিন্তু তার এই বক্তব্যটা রাষ্ট্রনায়কোচিত বক্তব্য হয়েছে, এটা আমার বিশ্লেষণে বলে আস্থার জায়গাটা আসছে। কিন্তু গত 2-1 দিনে
বিএনপির মহাসচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যে কিন্তু মানুষের মনে একটা শঙ্কার তৈরি হয়েছিল যে এই বর্তমান সরকারের সাথে বোধহয় কোনো কারণে কি গ্যাপ তৈরি হচ্ছে কিনা। কারণ আজকে তারেক রহমান সাহেব যেটা বলছেন যে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশটাই ব্যর্থ হয়ে যাবে, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল। এবং এটাও ঠিক যে আজকে আপনি দেখেন এই সরকারের পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য যেটা আসতেছে, নতুন দল করা, নতুন দল আমরা 111-ও দেখছি যে নতুন দল করার প্রয়াস আমরা দেখেছি, কিন্তু নতুন দল হইতে পারে, শত ফুল ফুটুক, আমি ব্যক্তিগতভাবে চাই তিনি না করেন নাই, সেটা না করেন নাই, হোক, কিন্তু আমরা কিন্তু কিংস পার্টি এই আওয়ামী লীগও করেছিল, তৃণমূল বিএনপি করেছে, আরও করেছে। কথা হচ্ছে যে কতগুলি প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ক্ষমতা থেকে দল করেছেন সময়ের প্রয়োজনে, কিংবা এরশাদও করেছিল জাতীয় পার্টি। এটা কিন্তু জনগণের দল হয়ে গেছে, এরা বড় দল, ছোট দল, বিএনপি বড়, জাতীয় পার্টি ছোট, কিন্তু ওই প্র্যাকটিস এখন চলবে না তো। হ্যাঁ, এখন জনগণের স্বতঃস্ফূর্ত, আপনার এখানে আমি বলছি যে আজকে আওয়ামী লীগের এই কুকীর্তির কারণে একটা বিকল্প রাজনীতির শক্তির উত্থান অনিবার্য, আমি কিন্তু আপনার এখানে বলছি সেটা হইতে পারে, কিন্তু নট লাইক সরকারের কেউ বলবে তার ছত্রছায়ায় কিংস পার্টি করবেন, ওইটা তো হবে না, ওইটা খাবে না। 111-ও যেমন ফেল করছে, এইবারও শেখ হাসিনা যেটা চেষ্টা করছিল, তৃণমূল, বিএনপি, বিএনএম সহ আরও কিছু সব ফেল করেছে। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আজকে এই সংস্কারকে মানে যৌক্তিক সময় যদিও এটা ভেগ টার্ম, ব্যক্তিগতভাবে আপনার এখানে যেটা বলে গেছি, মিনিমাম 1 বছরের মধ্যে এদের কার্যক্রমগুলি শেষ করে নির্বাচনের দিকে চলে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ হলো কি, আপনি জানেন যে যতই দিন যাচ্ছে মানুষ কিন্তু অস্থির হয়ে যেতেছে, কারণ আপনার এই রিফর্মগুলি, যেমন আমাদের মৌলিক রিফর্মগুলি দরকার। আজকে দেখেন, আমি লাস্ট এই কথাটা বলি, শেষ করতে চাই, এরা যে লোকগুলির দায়িত্ব দিচ্ছে, আপনি দেখেন বদিউল আলম মজুমদার, সে সারা জীবন কিন্তু এই নির্বাচন সংস্কার নিয়ে কাজ করেছে। আজকে যেমন ধরেন এই মানে যদি আমি এটা এর আগেও বলেছি, আপনার ডক্টর ইউনূস, তার সবচেয়ে স্ট্রেংথের জায়গা, শর্ট অ্যানালাইসিস যদি করি, স্ট্রেংথের জায়গা হচ্ছে সে একজন ভালো অর্থ উপদেষ্টা পেয়েছে, একজন ভালো গভর্নর পেয়েছে, এবং আমেরিকা সহ, এডিবি সহ, আইডিবি সহ, বিশ্বব্যাংক সহ আজকে যে বেশ কয়েকজনই যোগ্য লোক আছে, না তারা কিন্তু যে সহায়তার করেছে, কারণ আমাদের বাজেট সহযোগিতা লাগবে, আমাদের ইকোনমিকে রিফর্ম করার জন্য এটা লাগবে, এই জায়গায় ভালো করবে, এই ব্যাপারে কোনোই নাই। কিন্তু তার দুর্বল জায়গাটা হলো সে তো রাজনৈতিক শক্তি নাই। সুতরাং তার যেহেতু রাজনৈতিক শক্তি নাই, আমি যেটা বলেছি এটা বলে শেষ করি, যে তাকে রাজনৈতিক শক্তিগুলিকে আস্থায় নিতে হবে। অর্থাৎ সব রাজনৈতিক দলের সাথে যেমন আলোচনা করছে, প্রতি 1.5 মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে মিটিং করে জানাইতে হবে যে তাদের অগ্রগতি কতটুকু, না হলে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। এটা হলো মূল কথা। জি মিলন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শেখ রবিউল আলম, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বিএনপি সমাবেশে জনাব তারেক রহমানের যে বার্তা আপনি শুনেছেন নিশ্চয়ই, সেটি বাংলাদেশের গণতন্ত্র এবং সংস্কারকে বলা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখেই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। চলমান যে প্রক্রিয়া বা সরকার যেটি শুরু করেছে, আপনার কি মনে হয় তার সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ আছে? না, সরকার, ধন্যবাদ আপনাকে প্রিয় দুই সহ আলোচক এবং এই মুহূর্তে এসএটিভির সাথে যারা যুক্ত আছেন। সংস্কার এবং গণতন্ত্র কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতন্ত্র যেখানে বিকশিত থাকে বা প্রতিষ্ঠিত থাকে, সংস্কার তখন মানুষের চাহিদা অনুসারে এবং সময়ের প্রয়োজনেও আপনাকে যেটাকে বলা হয় চলমান থাকে। সংস্কার কোনো সুনির্দিষ্ট না, সংস্কার হচ্ছে আপনার চলমান, ধাবমান। পৃথিবী যতদিন আছে, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তনের সাথে সাথে তার চাহিদার পরিবর্তন হবে, তার অধিকারের পরিবর্তন হবে, রাষ্ট্রে তার দায়িত্ব কর্তব্য পরিবর্তন হবে এবং সংস্কার প্রয়োজন হবে। গণতন্ত্র কেন? ধরেন পশ্চিমে একটা দেশে তো একটা সরকার খুব ভালো করে, তারপরে সেই সরকারের পরিবর্তন হয় না, পরিবর্তন তো হয়, কারণ ওই সরকারের পরিবর্তে আরেকটা সরকার মানুষ চায়, এই কারণে ওই সরকার হয়তো তার চাহিদার কিছু অংশ পূরণ করবে, যেটা বিদ্যমান সরকার করেনি। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সংস্কার মানুষের প্রয়োজনে ধাবমান থাকে। এখন সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সংস্কারের কিছু সীমাবদ্ধতা আছে, কারণ সে শাসন বিভাগের কাজটা করছে, দেশে কিন্তু এখন আইন বিভাগটা নাই, অর্থাৎ পার্লামেন্ট নাই। এখন তার মূল লক্ষ্যটা কি? সেটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে। একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে কিছু অন্তরায় বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশে গণতন্ত্র ছিল না 15 বছরে, যার ফলে কিছু সংস্কার প্রয়োজন হয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। আচ্ছা, জরাজীর্ণ আপনার প্রশাসন,
বিধ্বস্ত প্রশাসন অথবা আওয়ামী আদর্শের প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাপনা, সেখানে পরিবর্তনের প্রয়োজন আছে। বিচার বিভাগকে একটু স্বাধীন করা, স্বতন্ত্র করার প্রয়োজন আছে। রাষ্ট্র তিনটির বিভাগকে স্বতন্ত্রভাবে ফাংশন করে সেই ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আছে। এইগুলি হলেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত হয় বা প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে সংস্কার হবে। ওই যে বলছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সব সংস্কারই না, অ্যাকচুয়ালি তো সব সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের তো কিছু সীমাবদ্ধতা আছে, কিছু দুর্বলতা আছে, তো তারকে দিয়ে তার পরিপূর্ণ সংস্কার হবে না। সবকিছু আইনি রূপ দেবে তো নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার দেবে, নির্বাচনী সরকারের কমিটমেন্ট রয়েছে। যেমন আপনি সংস্কারের কথা বলছিলেন, এখন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা এবং সুশীল সমাজের নাগরিক প্রতিনিধিরা বলছে আমরা সংস্কার চাই। ইতিমধ্যে যে প্রস্তাবগুলি এসেছে সে তো বিচ্ছিন্ন। আমরা ৩১ দফার মধ্যে পরিপূর্ণ সংস্কারের কথা বলেছি, আরো 2 বছর আগে বলেছি। এটা আমাদের অঙ্গীকার জনগণের কাছে, আমরা সেই সংস্কার করতে সংকল্পবদ্ধ। তাও হবার কি জনগণের ম্যান্ডেট নিয়ে, তার মানে কত দায়বদ্ধ আমরা হয়েছি রাজনৈতিক দল হিসেবে, আমাদের আগেও ছিল। যেমন আমরা রাষ্ট্র কাঠামোগত সংস্কার বলেছি, সেখানে কয়েকটা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারসাম্য করবো আমরা ক্ষমতার, কারণ আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য, তিনি 3টি বিভাগের উপরে খবরদারি করেন, সেটা যাতে না হয় আমরা এটা বলেছি। তো আমরা বলেছি আমরা ধরেন আপনার রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে স্বতন্ত্র রাখবো, একে অপরের সমন্বয়ক হবে, তাই তো, সমন্বয় করবে, কিন্তু একক আধিপত্য থাকবে না শাসন বিভাগের। আমরা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ এবং তার ইমপিচমেন্টের ব্যাপারে সংবিধানে সংস্কার করার কথা বলেছি। আমরা সংবিধানকে সংশোধনের কথা বলেছি, অর্থাৎ সংস্কারের কথা বলেছি, পুনর্গঠনের কথাও বলেছি। আচ্ছা, আমরা সবচেয়ে বড় যে জায়গাটা, যে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছিল 91, 96, 2001, 2008-এ ভোটের মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী করে আওয়ামী লীগ যেটা আজকে এই আস্থাহীনতা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে, আমরা বলেছি নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ সরকার আমরা সংবিধানে স্থায়ী রূপ দেব। এর চেয়ে বড় উদারতা থাকতে পারে না যেটা বিএনপি করেছে। অর্থাৎ বিএনপি ক্ষমতা দখল করতে চাচ্ছে না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে ক্ষমতায় যাওয়ার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার পরও মানে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে আবার সে নির্বাচন করতে চায়। এর চেয়ে জবাবদিহি কি হতে পারে? আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছি, এগুলো কাঠামোগত সংস্কার। সরকারও সংস্কারের কথা বলেছি জাহিদ ভাই, আমরা বলেছি যে এক দল থেকে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তার মানে কি ক্ষমতা লোভী হওয়ার সুযোগ নেই, খেয়াল করছেন? ব্যক্তি ইচ্ছা অনিচ্ছায় মানে রাষ্ট্র ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। আবার আমরা বলেছি যে আমরা যদি ব্রুট মেজরিটিও পাই দলগতভাবে আমরা একটা জোট সরকার করব, তার মানে সব মত, সব রাজনৈতিক দর্শনের মানুষ রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ সুযোগটা পাবে। আমরা কিন্তু এই কথাগুলি আমাদের ওই 31 দফার মধ্যে বলেছি। আমরা এও বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। কেন বলেছি? যে বাংলাদেশে অনেক মেধাবী মানুষ আছে, যোগ্য মানুষ আছে, সিনিয়র সিটিজেন আছে, রাষ্ট্রে তার অনেক কিছু দেওয়ার আছে, সেই অভিজ্ঞতা আছে। ধরুন আমি দেবব্রত ভট্টাচার্যের কথা বলছি, এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের 2-4 জন উপদেষ্টার কথা বলছি, তারা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, কিন্তু তারা হয়তো ভোটের রাজনীতিতে দুর্বল। ভোটের রাজনীতি বাংলাদেশে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তিনি হয়তো নির্বাচিত হয়ে আসার যোগ্যতা রাখেন না, অথবা যোগ্য তা থাকলেও জনগণ তাকে হয়তো ভোট দানে ওইভাবে অভ্যস্ত হবেন না, উৎসাহিত হবেন না। এই জন্য তাকে আমরা উচ্চ পার্লামেন্টে রেখে রাষ্ট্র বিনির্মাণে ভূমিকাটা করে দিতে চাই। তো এর চেয়ে বড় সংস্কার আপনি যদি বলেন যে আপনার রাজনীতিতে আমরা সংস্কারের কথা বলেছি, তার মানে কি আপনি এখন যেটা দাবি করছেন বিএনপি সেটা অঙ্গীকারাবদ্ধ হয়েছে, অর্থাৎ আমরা এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে চাই। আমরা জনরায়ের ভিত্তিতে একটা সরকার চাই, সেই পরিপূর্ণ সংস্কার করবে। তবে এটা ঠিক যে রাজনীতিতে যে দৈন্যদশা আছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় যে জরাজীর্ণতা আছে, সেখানে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার না করা পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকেই ফোকাস দেবে। কী কী সংস্কারগুলি তিনি করতে চান, ইতিমধ্যে যেগুলি চিহ্নিত করেছে সেটা আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। আমরা সেভাবে সহযোগিতা করতে চাই, ছাত্র জনতা সহযোগিতা করছে, অন্যান্য রাজনৈতিক দল সহযোগিতা করছে, কিন্তু আপনার এই প্রয়োজনীয় সময়টা যেন আবার অজুহাত না হয়ে যায়। ন্যূনতম প্রয়োজনীয় সময়ের মধ্যে সেটা করতে হবে, কারণ একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই কেবলমাত্র বৈধভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় করার আপনার রাখে, যোগ্যতা রাখে এবং আপনার অনুমোদন রাখে। সেখানে কিন্তু মনোযোগীটা হওয়ার কথা আমরা বলছি। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি, উনি বলছিলেন আমার যে মিলন ভাই বলছিলেন 26শে মার্চ জিয়া রহমান অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেটা হচ্ছে 3 নম্বর ঘোষণা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শেখ মুজিবুর রহমানের মানে পক্ষে এই কথাটা এসেছে
26 মার্চ না 27 মার্চ রাত 7:30টায়। এর আগে দুইবার কখন হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 25 মার্চ রাত 2টার সময় তিনি প্রথম বলেন উই রিভোল্ট, প্রথম শব্দ, এভরিবডি ফলো মি, তার অধীনস্থ সৈনিকদের জন্য, উই উইল উইন ইনশাআল্লাহ, রাত 2টা 25 মার্চ। পরের দিন 27 মার্চ বিকেল 4:30টায় তিনি নিজেই স্বাধীনতার ঘোষণা দেন জাতির পক্ষে, নিজেই। তারপর আওয়ামী লীগের বন্ধুরা যেহেতু বলেন যে এই ঘোষণাটি শেখ মুজিবুর রহমানের পক্ষে হলে যে জনযুদ্ধটা তৈরি হতে যাচ্ছে, যে সশস্ত্র সংগ্রামটা তৈরি হতে যাচ্ছে, সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা বাড়ে। এই অনুরোধের ফলে নির্মোহ থেকে তিনি 4:30টার পর আবার রাত 7:30টায় শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। অর্থাৎ তিনি প্রথম দুইবার কিন্তু নিজেই ঘোষণা করেন জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সংগ্রামটা যাতে জনযুদ্ধে রূপান্তরিত হয়, সশস্ত্র সংগ্রাম যাতে বেগবান হয়, দেশ যাতে স্বাধীনতার হওয়ার পথটা যাতে উন্মুক্ত হয়, সেই জন্য কিন্তু তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষ রাত 7:30টায় ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতাদের অনুরোধে। এই জায়গাটা কারেকশন হওয়া দরকার, সেটাই আমি উল্লেখ করতে চেয়েছিলাম। আরেকটা কথা বলছে, আমার মনে সময় আপনি রুল, আমি আপনার কাছে আবার আসবো। মাইনুল আলম, মাইনুল ভাই, যেটি আমরা আলোচনা করছিলাম বিশেষ করে দুটি বিষয় এখানে, একটি হচ্ছে নির্বাচনকে ঘিরে সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন। দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পান? তফাৎ না, হয়তো চিন্তার পার্থক্য বলতে পারেন, কিন্তু উদ্দেশ্য একই, ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমি এটাকে বলতে পারি 36 জুলাই যে অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, তারই আকাঙ্ক্ষা হচ্ছে জন অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র মানবাধিকারহীনতার যে পরিবেশ বছরের পর বছর 15 বছর ছিল, সেটাকে পরিবর্তন করে মানবাধিকার, জনগণের অধিকার, ভোটাধিকার, যা যা মৌলিক অধিকারগুলো আছে, এবং দেশকে একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক কাঠামোতে প্রকৃত অর্থে রূপান্তর করা, নিয়ে আসার উদ্দেশ্য। আমি ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা, 6টি ক্ষেত্রে যে সংস্কার পরিকল্পনা নিয়েছে, আমি দেখে খুব মুগ্ধ, খুব ভালো। কিন্তু এত বড় মহা সংস্কার পরিকল্পনা কতটুক সময় সাপেক্ষ, কত মাস কত বছর লাগবে, সেটা জনগণের মনে প্রশ্ন আছে। 3 মাসের মধ্যে 6টি কমিশন তাদের কাজ শেষ করবে, সুপারিশ প্রদান শেষ করবে, হয়তো ধরে নেই পরের 3 মাসে সে বাস্তবায়ন করবে। এখানে রাষ্ট্র সংস্কারের কথা আসছে, বড় ধরনের সংস্কার। ঠিক একটু আগে ভাই বললেন, রবিউল ভাই বললেন যে সংস্কার তো সময়ের প্রয়োজনে। সংস্কার কি? পরিবর্তন, পুরনোকে ফেলে নতুন কিছু প্রচলন করা, নতুন কিছু চালু করা, ধারা চালু করা, ব্যবস্থা চালু করা, সেটাই তো সংস্কার। সেটা আপনি সময়ের প্রয়োজনে 2 বছর 5 বছর পর পর করতে পারেন। আইনের সংস্কার, বিধি ব্যবস্থার সংস্কার, সেটা করতে পারেন। কিন্তু বৃহত্তর অর্থে যে সংস্কার, সাংবিধানিক সংস্কার, আইনগত সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগ, এই যে অঙ্গগুলো আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, মূলত এই যে একটা ট্র্যাকলেস সিচুয়েশন ছিল গত কয়েক বছরে, একটা ট্র্যাকে উঠিয়ে দেওয়া, এটাকে রিলে রেসের মতো একটি সরকার যাবে, অন্তর্বর্তী সরকার যাবে, নির্বাচনের মাধ্যমে আসা প্রকৃত একটি গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক সরকার সেটা গ্রহণ করে বাস্তবায়ন করবে। এখানে সাংবিধানিকভাবে কিছু বিধিবিধান আরোপ হতে পারে, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা প্রদেশ ভিত্তিক একটি ব্যবস্থা আর কথা আলোচনা হচ্ছে, সেটা জনমতের ভিত্তিতে নেওয়া যেতে পারে। এটা এবং এটা যদি নির্বাচিত সরকার করে, তাহলে বলতে পারেন যে ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। আমি আজকের নয়াপল্টনে বিএনপি প্রধানের যে বক্তব্য আমি এটা শুনেছি, এখানে একটি লাইন, আমি যেটা সংবাদপত্রের শিরোনাম হয়েছে কিংবা কালকে গণমাধ্যমে আসবে, আজকে টেলিভিশনে আসছে, এই অন্তর্বর্তী সরকার যেন নিজেরাই ব্যর্থতার কারণ না হয়। এটা একটি সতর্কবাণী। এর আগে তিনি বলেছেন যে ব্যর্থ হোক, সেটা কেউ চায় না। ব্যর্থ, এটা একটা সতর্কবাণী। কারণ আপনি জনমনে ফিসফিস দেখছেন, অনেক কিছু আলোচনা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হচ্ছে। তখন এই যে আলোচনাগুলো, আলটিমেট উদ্দেশ্য কি? আমরা গণতন্ত্রে ফিরে যাওয়া, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেটা একটি যৌক্তিক সময়। এটা আমাদের গণমাধ্যমের সম্পাদক, সংবাদপত্রের সম্পাদকরা কিছুদিন আগে, সম্ভবত 2 সপ্তাহ আগে,
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। উনি জানতে চেয়েছেন আমার এই সরকারের মেয়াদ কেমন, কত বছর হওয়া উচিত, আপনারা পরামর্শ দিন। অনেক সম্পাদক বলেছেন 2 থেকে 3 বছর, অনেকে বলেছেন 2 বছরের বেশি কোনো সময় না। বলে যে অনেকে বলেছেন, আমার সম্পাদকও বলেছেন যে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত করে জন আস্থা ফিরে এনে সরকারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখিয়ে নির্বাচন দিয়ে আপনাদের মেয়াদটা শেষ করা উচিত। এবং প্রাথমিক কাজ যেটা বলেছে, জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে একটা সরকারহীনতা যেটা বিরাজ করছে, জনগণের সেবক যে পুলিশ, সরকারি কর্মকর্তা, এরা এখনও অস্থিতিশীল কিংবা এখনও কাঠামোর মধ্যে আসেনি, দৈনন্দিন কার্যক্রমে আসেনি, এটা হওয়া উচিত অগ্রাধিকার। যেন আজকে কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তটি আমরা আলোচনা করলাম যে বিভিন্ন স্থানে সারা দেশব্যাপী যে সেনাবাহিনী মোতায়েন আছে, সেনাবাহিনীর কর্মকর্তা, কমিশন প্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে এবং সারা দেশে, মেট্রোপলিটন সহ সারা দেশে হয়েছে। এটার উদ্দেশ্য কি? যদি কোনো অস্থিতিশীলতা হয়, যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় কিংবা এমন কোনো উপদ্রব হয়, পরিস্থিতি হয়, তাহলে ব্যবস্থা নেবে। এটা আমি মনে করি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। আরও আগে নিলে আরও ভালো হতো। তাহলে কি আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে? না। যদি এইড টু সিভিল পাওয়ার বলেন, এবং সেনাবাহিনী যদি যেখানে সংঘর্ষ, যেখানে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, দখলদারিত্বের ঘটনা ঘটছে পরিবহন সহ বিভিন্ন সেক্টরে, ওখানে সেনাবাহিনী উপস্থিত থেকে ব্যবস্থা নেবে এবং সে অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবে এবং শৃঙ্খলা আনার জন্য যা যা প্রয়োজনীয় পরিস্থিতি বুঝে করবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্ব আছে এবং এই কাজগুলো করছে নিয়মিত। পাশাপাশি নিয়মিত যে কাজগুলো, মানুষের খাদ্য সরবরাহ হচ্ছে, মানুষের যোগাযোগ যাতায়াত ব্যবস্থার যে ব্যবস্থাপনা, এই কাজগুলো করবে। এবং সংস্কার, যেমন একটা সংস্কার একটি কাজ হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে, এটা খুবই উপযোগী। আর্থিক খাতে ব্যাপক সংস্কার, এখানে ঋণ খেলাপির যে কালচার, অর্থ পাচারের যে প্রবণতা, শেয়ার বাজার তছরূপের যে ঘটনা, এগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়। সবচেয়ে হলো যে আমি যেটা সবসময় বলে আসছি, সুশাসনকে আমরা দৃশ্যমান করতে হবে, সুশাসনকে আমাদের চোখের সামনে রাখতে হবে, আইনের শাসন, সুশাসন। সেজন্য কি যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা নামমাত্র প্রতিষ্ঠান না, মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, নির্বাচন কমিশন, প্রতিযোগিতা কমিশন, এই ধরনের কয়েকটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করতে হবে। আমাদের বিচার বিভাগ, মানুষের সবচেয়ে আশ্রয়ের স্থল বিচার বিভাগ কিংবা উচ্চ আদালত, ওখানে যে অনিয়ম কিংবা অনাস্থা অনিয়ম যে ব্যাপারগুলো আছে, এবং সুপ্রিম কোর্ট সচিবালয় একটা স্থায়ী সচিবালয় হওয়ার কথা যেটা বলা হচ্ছে, এবং বিচার বিভাগ পৃথকীকরণের যে জুডিশিয়াল যে সিস্টেম আছে, অবশ্যই আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি, বাংলাদেশ, ভারত সহ এই রাষ্ট্রগুলো সেই নীতি অনুসরণ করে। সেই নীতিতে যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা আছে এবং সংসদকে সর্বোপরি সকল কর্মকাণ্ড এবং জবাবদিহিতার কেন্দ্র হিসাবে, সেভাবে কীভাবে পার্লামেন্টারি কমিটিগুলো কাজ করবে, ওখানে কমিটি স্ক্রুটিনি করবে, জবাবদিহিতা নির্বাহী বিভাগের মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো করবে এবং এদের দায়বদ্ধতা নিশ্চিত করবে। এভাবে এগুলো দরকার। গোলাম সরোয়ার মিলন ভাই, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে, সেখানে কিন্তু তিনি 3টি বিষয়ে অগ্রাধিকার উল্লেখ করেছেন: জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়ার জন্য বলেছেন তিনি। এটি অগ্রাধিকার হওয়া উচিত। জি, আমি এটা বলার আগে আমি ওই রবি সাহেবের কথার একটু বলতে চাই, কারণ আমি মুক্তিযুদ্ধের সময় আমি ম্যাট্রিক পরীক্ষার্থী, আমি নিজে সাক্ষী, যেহেতু আমার মনে হয় তারা আরও অনেক অনুজ, আলম ভাই বোধহয় 71-এ আমি নিজ কানে শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 27 তারিখ সকাল 11টায় যে ভাষণটার কথা বললাম, এটা আমার নিজ কানে শোনা। আমি মানে এটা একটু ক্লিয়ার করলাম, জাস্ট আমি শেয়ার করলাম। 1 নম্বর, আগে তো উনি দিয়েছেনই, এর আগে দিয়েছেন। 2 নম্বর হলো যে যেটা বেশি হয়েছে, যে মানুষ বেশি হয়েছে, এটাকে কি বলে, জাগ্রত হয়েছে, চার্জ হয়েছে যে হ্যাঁ আমাদের এখন মুক্তিযুদ্ধেই করতে হবে। সেই ভাষণটার 27 তারিখ সকাল 11টায় সেটা দিয়ে জাতিকে অনেক, মানে এটা ওইটা তো ধরেন চিটাগাঙে করছিল, সেটা হয়তো প্রথমে তার ইউনিটকে করছিল, তারপর নিজেও করছিল। যাই হোক, ওইটা আমাদের আজকের আলোচনার বিষয় না। এই যে আপনি যেটা তারেক রহমান সাহেব যেটা বলছেন,
সব সংস্কারে হাত দিয়ে তো পারা যাবে না। মানে মানুষ কিন্তু চাচ্ছে, যতদিন যাচ্ছে মানুষ কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। এই কারণে আপনি দেখেন ছাত্ররা বরঞ্চ যে সময় ওই যে ট্রাফিক কন্ট্রোল করতে গেছে এটা ভালো ছিল, এখন কিন্তু সেটা নাই, কারণ পুলিশের ঠিক মতো কাজ করতেছে না। আমি আমার ড্রাইভারে জিজ্ঞাসা করলাম পুলিশ কাজ করতেছে কেন, কয় স্যার এরা তো টাকা দিয়ে চাকরি নিচ্ছে, এদের কমিটমেন্টটা নেই, এখন তো টাকার ইনকাম নাই। আচ্ছা গেল এটা। তো এখন এইটাকে সুস্থির এই যে তারা যে আছে এটাকে মানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্পেসিফিক রোডম্যাপটা যদি এরা দিয়ে দেয়, যে এই যে কথা তারেক রহমান সাহেব বললেন, কিংবা এরাও যেটা ছটা কমিটি করছে তো 6 জন হেড করে, এরা যদি আগামী 3 মাসের মধ্যে এটা একটা রোডম্যাপ দিয়ে দেয় যে আমরা এই 3 মাসে এটা করব, পরের 3 মাসে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করব, যে কারণে আমি কিন্তু বলছি 1 বছরের উপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এর মধ্যে পরবর্তী ইয়েতে আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে নির্বাচনের দিকে চলে যাওয়াটা এটা বুদ্ধিমানের কাজ হবে। এটা হলো আমার অভিমত, এটা আপনারা করতে পারেন। আমি কেন এইটুকু সময় দিতে চাই, এটা তো অন্য তত্ত্বাবধায়ক সরকার না যে আসলে রুটিন ওয়ার্ক করলো 3 মাসের মধ্যে নির্বাচন করে যাবে। নো, এটা এই 24-এর এই 36শে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, যেটা আলম ভাই বললেন যে রাষ্ট্র সংস্কারের যেমন এরা অসীম কাজ করবে না, প্রয়োজনীয় মিনিমাম বেজলাইনটা করবে। ডেমোক্রেসিটা কি? ডেমোক্রেসি ইজ এ সাবস্টেন্স, ডেমোক্রেসি ইজ এ প্রসেস, ডেমোক্রেসি ইজ এ কালচার। ক্ষমতায় তো আওয়ামী লীগ তো যা করার করছেই করতে, আমরাও ছিলাম, এরশাদ সাহেব তো রিফর্ম যা করার করছে, তাকে স্বৈরাচার বলি যাই বলি, তার ভুল ত্রুটি যাই ছিল সে করছে। বিএনপি তো ক্ষমতায় ছিল। আজকে বিএনপি যেই কথাগুলি বলছে, যেটা জনগণের মনে এক আস্থার জায়গাটা আসতেছে, আমরা যদি কেউ যদি এখন প্রশ্ন করে বিএনপি তো আগে ক্ষমতায় ছিল, কিন্তু তখন তো এই রিফর্মগুলি করলে আজকে এই অবস্থাটা আসতো না। আমি যেটা বুঝাতে যাচ্ছি, এই স্বাধীনতার 52 বছরে আমরা যারা রাজনীতি করছি, বিএনপি বলেন, আওয়ামী লীগ তো আরও বেশি। ওই যে একজন বিএনপির এক নেতা আপনার এখানে বলছিল যে এরশাদ সাহেব, আমি যেমন বলতাম যে আওয়ামী লীগের নেতাদেরকে যে এরশাদ সাহেবের স্বৈরাচার বলেন, তো এরশাদ সাহেব যদি স্বৈরাচার হয় তা আপনারা কোন আচার? তো এখন কথা হলো কি যে আওয়ামী লীগ যেটা করছে সেটা তো আমরা কথা হলো কি এই যে গণতান্ত্রিক ব্যবস্থা যে হয় নাই, এই দায় কিন্তু কম বেশি সব দলের আসে, আওয়ামী লীগের সবচেয়ে বেশি। কারণ এই 71 থেকে 75 পর্যন্ত সে একদল করছিল। বললাম যে 71 পর্যন্ত শেখ মুজিব বঙ্গবন্ধুকে আমি স্বীকৃতি দিতে রাজি আছি, এরপরের কর্মকাণ্ড আমরা মানে মানুষ দেশের স্বীকৃতি দেবে না, কারণ সেই গণতন্ত্রকে হত্যা করছে। তারপরে যতবারই ক্ষমতা আসছে তারা ফ্যাসিস্ট, স্বৈরাচারী, দুর্নীতি সব কিছু, তারা সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গেছে। তো এইগুলিতে আমরা একমত। সুতরাং আমি যেটা বলছি, ডেমোক্রেসি যদি একটা সাবস্টেন্স হয়, এরা এটা দিলে এটা একটা প্রসেসের ব্যাপার। আমরা একদিনের গণতন্ত্র চাই না, ওই একদিন ইলেকশন হইলো আর ওই সরকার গঠন হলো, নো। এটা এইটাকে একটা এমন, আজকে এই 24-এর আকাঙ্ক্ষাটা হলো যে আমরা এমন একটা রূপরেখা দেওয়া হবে, ওই যে থিওরি হিসাবে আসবে, প্র্যাকটিসের জন্য তো সময় লাগবে। সে নির্বাচিত সরকার এগুলি প্র্যাকটিস করবে, অন্যান্য দল এগুলি করবে। আজকে আমি বলি আমাদের দল, যেমন আমাদের মধ্যে বিভাজন আছে, আপনারা জানেন। আমরা জিএম কাদেরের বিরুদ্ধে, তারা এই সরকারের অধীনে নির্বাচনের কাছে থেকে আমরা বিরোধিতা করছি, যদিও সে গতকাল ক্ষমা চাইছে জাতির কাছে, সেটা অন্য, ঠিক আছে, ভালো, ক্ষমা চাইতেই পারে। আমার কথা হলো কি যে আজকে প্রত্যেকটা দলের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করতে হবে, প্রত্যেকটা দলের ভিতর সংস্কার করতে হবে, প্রত্যেকটা দলের ভিতর গণতান্ত্রিক চর্চাটা করতে হবে। এটা আমাদের অনেক দলে নাই। আমি যেই কারণে বলতেছি যে আজকে বিএনপি যেহেতু বড় একটা স্টেক হোল্ডার, বড় দল, তাদের কথা তো জনগণ শুনবে এবং তাদের কাছ থেকে এই কথাটা জাতিকে আশার বাণী শোনায়, এই জায়গাটায় আমি স্বীকার করতে হবে। এবং এই যদি বড় সংসারে বড় কেউ যদি উদাহরণ তৈরি করে, ছোটরাও কিন্তু তখন সেইভাবে চলে। এটা হলো বাস্তবতা। তো আমি যে কথা লাস্টে বলতে চাই যে এই সরকারকে যৌক্তিক সময় কিন্তু প্রতিটা দল, বিএনপি থেকে আরম্ভ করে প্রতিটা দল, সুর কিন্তু একটা জায়গায় ঐক্যমত হয়ে আছে যে দিতে রাজি আছে, কিন্তু সেটা অনন্তকাল তো নয়, সেটা যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা যেমন আমি আমার ইয়ে থেকে বলছি 1 বছর, এখন বলে সেই কতটা সময়ের মধ্যে তারা করবে এটা তাদের বলতে হবে। এই কথা না বলা পর্যন্ত আমার মনে হয় এই অস্থিরতা কমবে না, এবং নির্বাচনের ক্লিয়ার একটা রোডম্যাপ দেশ। জি, মিলন ভাই, আমি আপনার কাছে আবার শেখ রবিউল আলম। রবিউল ভাই, যেটি মিলন ভাই বলছিলেন যে 6 জন বিশিষ্ট নাগরিককে দিয়ে 6টি কমিশন গঠন করা হয়েছে, এটি আসলে সংস্কারের জন্য পর্যাপ্ত মনে করেন কিনা? আর আমি এর মধ্যে একজন, যিনি দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান জনাব ইফতেখারুজ্জামান, টিআইবি নির্বাহী পরিচালক, তিনি বলেছেন যে অভ্যুত্থান হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তি অপরিহার্য। নতুন রাজনৈতিক শক্তি অপরিহার্য না, ওনার তো বেশ বয়স, কিন্তু ওনার কথার মধ্যে তো আরো বেশি তারুণ্য আছে। উনি পৌর নাকি? আর বিএনপি যারা করে তারা বিরুদ্ধ নাকি? তাই মনে হয়েছে নাকি তার কাছে?
সেটা তো কাম্য হতে পারে না। উনি তো, আপনি কোন তারুণ্য চেয়েছেন? চিন্তায় তারুণ্য। বাংলাদেশের ছাত্র দল, ধরেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এখানে যারা বসে কথা বলছে রাজনীতিবিদ, তারা তো ছাত্র সংগঠন করে আসছে। এই যে যে তেজ দেখছেন, 69 গণ অভ্যুত্থান যারা করেছে তারা বিএনপি আওয়ামী লীগ করেনি। স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলন যারা করেছে তারা বিএনপির আওয়ামী লীগ থেকে রাষ্ট্র পরিচালনা পরবর্তীতে করেনি। অত নীতি কথায় দেশে অনেক বলা যায়। প্রত্যাশা আপনার থাকতেই পারে, তারুণ্য নির্ভর দল। বিএনপির যিনি শীর্ষ নেতা, জননেতা জনাব তারেক রহমান, তারুণ্য নির্ভর নেতা না? প্রগতিশীল নেতা না? সংগ্রামে উদ্বুদ্ধ না? সংস্কারে মূল মন্ত্র তার হাতে না? তো ঘাটতি দেখেন কোথায়? কোনো ঘাটতি নাই। রাজনীতির প্রতি কিছু মানুষের অনীহা আছে, এটাও গণতন্ত্রের জন্য অন্তরায়। কিছু রাজনীতি বিধবা আছে, বুঝতে পারছেন? রাজনীতিতে কিছু দেউলিয়া লোক আছে, তাদের স্বপ্নগুলি অন্যরকম, কিন্তু তা এই দেশের প্রয়োজনে কোনদিন কাজে লাগেনি। অতএব সংযত হতে হবে। মিলন ভাইকে আমি খুব পছন্দ করি। স্বৈরাচারের 15-16 বছর দোসর হয়ে, দেশটাকে ধ্বংস করার সেকেন্ড হ্যান্ড হয়ে, সাজানো গোছানো পার্লামেন্ট থেকে সরকারকে সচল রেখে, নির্বাচন ছাড়া ভাগ বাটোয়ারার কয়েকজন এমপি নিয়ে সরকারের অংশ থেকে আবার খুব নীতি কথা শুনিয়ে দিলেন। আমরা নির্বাচন করি নাই, 14 করি নাই, 18 করি নাই, বিএনপি সংসদ তো সংস্কার তো বিএনপি করতে পারত, তো বিএনপি সংস্কার করেছে না? বিএনপি কি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে না? সংসদীয় পদ্ধতির সরকার বেগম খালেদা জিয়া সরকার করেছে না? বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে না? যখনই প্রয়োজন হয়েছে করেছে। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দখল করেছিল নাকি? নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করেছে না? করেছে তো। সেই 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, পার্লামেন্টে বিএনপি গিয়েছে না? সংস্কারের প্রয়োজন কেন হলো? গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেই জন্যই তো সংস্কারের প্রয়োজন হয়েছে। আমরা আগে স্বতন্ত্রভাবে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি পরিচালনা করেছি, দায়বদ্ধ থেকেছি পার্লামেন্টের কাছে, থেকেছি তো। রাষ্ট্র ব্যবস্থাপনা করেছি জবাবদিহিতার মধ্য দিয়ে, বৈধভাবে। অবৈধভাবে ক্ষমতা থেকেছে নাকি? থাকিনি। এখন আমরা সেখান থেকে আরও বেরিয়ে আসছি। ধরেন 2বারে বেশি প্রধানমন্ত্রী থাকার কথাটা এখন উঠলো। কেন উঠলো? কারণ শেখ হাসিনা 3বারই থেকেছে ভোট ছাড়া, এই জন্য তো প্রয়োজন হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কথা হয়েছে। বিএনপির আমলে ভারসাম্য ছিল, রাষ্ট্রপতির এটা ঠিক আছে, দুটি ব্যবসায়ী স্বাধীনভাবে করতে পারেন, এটা পারেন না। আর শেখ হাসিনা তো রাষ্ট্রপতি নিজে নির্বাচিত করেছেন, পার্লামেন্টের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, যাকে মনে করতেন সে রাষ্ট্রপতি। ম্যাসিভ সংস্কারের প্রয়োজন হয়েছে আওয়ামী লীগের 15 বছরে এই দানবীয় শাসনের কারণে। সেটা যদি না হতো, বিএনপি যদি ধরেন 2008-এ যে নির্বাচনই হোক না কেন ক্ষমতার বাইরে গিয়েছে, আওয়ামী লীগ 2014-তে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করত, আমাদের আরও 3-4টি ধাপের নির্বাচন 2008-এর পরে যদি ওই নির্দলীয় সরকারের অধীনে হতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চাটা, অর্থাৎ জনগণ ভোট দিচ্ছিল, ভোটের ভিত্তিতে ক্ষমতায় যাচ্ছিল রাজনৈতিক দল, আবার ক্ষমতার বাইরে যাচ্ছিল, এই প্র্যাকটিসটা থাকলে আজকের এই সংস্কারের প্রয়োজন হতো না। এর কিছু কিছু সংস্কার ইতিমধ্যে হয়ে যেত। এখন মিলন ভাই ওটার মধ্যে আর দেখতে পারেন না। আমি একটা জায়গায় বলি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, কিন্তু এই সরকার আবার নিজেরাই যেন ব্যর্থ হয়ে যাওয়ার পরিবেশ তৈরি না করে, সে ব্যাপারে তাদের সজাগ থাকতে হবে। সেটি না হলে জাতির বড় ক্ষতি হয়ে যাবে। আমরা সরকারকে সময় দিতে চাই। আমি আবারও বলছি, যে সমস্যাগুলি জনগণ চিহ্নিত করছে, নাগরিক সমাজ চিহ্নিত করছে, ছাত্ররা চিহ্নিত করছে, আমরা তার সাথে একমত। আমরা কিন্তু দ্বিমত করছি না, কিন্তু আমাদের কথাটা হচ্ছে আকাঙ্ক্ষাটা কি। এই সরকারকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তার দায়িত্ব, তার করণীয় এবং তার সীমাবদ্ধতা বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেটা না বুঝলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি আবারও বলছি, আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষাটা ছিল হচ্ছে যে গণতন্ত্রর আকাঙ্ক্ষার মূলত কি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল এবং গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি আর রাষ্ট্র ব্যবস্থাপনাকে একটা চলার পথে তুলে দেওয়া, যেটা বলছে রাইট ট্র্যাকে তুলে দেওয়া, টেকসই গণতন্ত্র, রাইট ট্র্যাকে আপনি তুলে দেবে এই সরকার, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এবং সেখান থেকে যাতে রাজনৈতিক দলগুলি এবং সরকারগুলি বিচ্যুত হতে না পারে, তার জন্য কিছু বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা। এবং তার জন্য বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রের 3টি বিভাগ, এগুলি যদি আপনি স্বতন্ত্র করতে পারেন, তাহলে রাজনৈতিক দলগুলিকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করতে হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে তাকে দায়বদ্ধ থাকতে হবে। আমাদের যেটা হয়েছে গত 15 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সরকারকে আর দায় মানে ইসে রাখতে পারেনি, চাপে রাখতে পারেনি, বাধ্য করতে পারেনি। সরকারি সব কিছু দখল করে নিয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার এই দখলীয় রাজত্ব কায়েম না করলে কিন্তু এই সংস্কার সময়ের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে বাংলাদেশে এতদিন স্টাবলিশড হতো, যদি না নির্বাচন ব্যবস্থাপনাটাকে সরকার দখল না করে নিত আওয়ামী লীগের সরকার। আর জাতীয় পার্টি যদি ক্ষমতার মোহে তাদের দোসরটা না হতো, ক্ষমতার মোহে যদি তাদের দোসরটা না হতো, আর নিজেরা কে শেখ হাসিনার বেশি অনুগত হবে, সেই চেষ্টা কে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হবে, কে জাতীয় পার্টির চেয়ারম্যান হবে, তার জন্য যদি শেখ হাসিনার কাছে গিয়ে ওই আপনার না করতো, যেটাকে বলা হয় আত্মসমর্পণ না করতো, তাহলে বাংলাদেশে এই অবস্থা হতো না। আবার তারা আবার নীতি কথা এবং মনে করেন যে সংস্কারের কথা বলা শুরু করে দিয়েছে। রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। জাতীয় পার্টির দুইটা অংশ কিন্তু আপনাদের সাথে আছে, এটা তো বলা উচিত ছিল। মাইনুল আলম, যেটি নিয়ে আমরা জাতীয় পার্টি তো অনেক অংশে আসলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা সংস্কার প্রয়োজন এটি নিয়েও কিন্তু খুব পক্ষে বিপক্ষে চমৎকার। আমি মতামত আছে। গত 90 পরবর্তী প্রতিটি নির্বাচন এবং সংসদ দেখেছি, কভার করেছি, জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি। ক্ষণস্থায়ী যে সংসদ কিংবা নির্বাচন হয়েছে, নামকাস্ত নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, সব আমলেই দেখেছি। আমার যেটা মনে হয়েছে, নির্বাচন কমিশন একটা কমিশন, এখানে 3-4 জন ব্যক্তি কিংবা 5 জন ব্যক্তি এবং কর্মকর্তারা থাকে। সংবিধানে আছে, আপনি আরেকটু শক্তিশালী আরও আইনি বিধান দিতে পারেন। সংবিধানে আছে নির্বাচনের সময় 90 দিনের সময় নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে। আপনি এটা পালন করেন অক্ষরে অক্ষরে। পুলিশ, আর্মি, পুলিশ, সেনা প্রশাসন কিংবা জেলা প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এসপি থাকবে, ডিসি থাকবে, রিটার্নিং অফিসার, ইএনও, ওসি সবাই থাকবে এবং কমিশন এটা নির্বাচনটা পরিচালনা করবে। যে কোনো ধরনের নির্বাহী কাজগুলো কমিশনের এই তফসিলকালীন সময়ে চলবে। নিরপেক্ষ নির্বাচন, ভোট মানুষ দিবে, ভোট গ্রহণ করো, ভোট ফল প্রচার করো, এটাই কাজ। এবং নির্বাচনের পূর্বে যে পরিবেশগুলো হয়, যে ঘটনাগুলো ঘটে সাধারণত এই দেশের যে চরিত্র, অর্থ কিংবা পেশি শক্তি, এগুলো নিয়ন্ত্রণ করা, দমন করা, আর কোনো কাজ নাই। এই জিনিসটা করলে বাংলাদেশের সব ঠিক হয়ে যাবে। এবং একজন কর্মকর্তা যখন চেয়ারে বসে রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং অফিসার যে কোনো দায়িত্ব পালন করবে, যে আমি কারো না, আমি প্রজাতন্ত্রের, আমি একটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনের আমার কেন্দ্রে কিংবা এলাকায় অধিক্ষেত্রে আমি কাজগুলো করব। এখানে হয়েছে যে প্রেসক্রিপশন নেয় কিংবা পকেট থেকে তালিকা দিয়ে নির্বাচন দেখেছি। আমি কি 2001-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 1991-এর নির্বাচন, 8-এর নির্বাচনকে আমি ভালো বলতে পারি না, কারণ প্রভাবমুক্ত নির্বাচন। নির্বাচন হবে প্রভাবমুক্ত, প্রশাসন, প্রার্থী, এই। সুতরাং নির্বাচন কমিশনকে একটা পুনর্গঠন, সুতরাং আপনি নির্ভর করে তাকে কি শক্তি দিবেন, দায়িত্ব দিবেন, আর কি ব্যক্তি ওখানে নির্বাচন মনোনয়ন দিবেন, ঠিক করবেন কারা ওখানে বসবে। এক নম্বর এটা হচ্ছে প্রশাসন, নির্বাচন কমিশনের কিছু আইনগত টুকটাক সংশোধনী দরকার। আপনাকে সংবিধানে দেয়া আছে, এগুলো এটা পালন করেন, এরপরে সংস্কার করেন। নির্বাচনের বাইরে প্রশাসন এবং কিছু উপসর্গ আছে, ঋণ খেলাপি যারা, এরা নির্বাচন করতে পারে কি না, একটা রায় নিয়ে, ব্যাংকের কাগজ এনে হাইকোর্টের রায় নিয়ে দাঁড়ায় যায়, অথবা বসে যায়, অথবা আপিলের ডিভিশন পর্যন্ত যায়। এখানে একটা বিরাট অনিয়ম, গলদ এবং একটা জোচ্চুরির ব্যাপার আছে। এই জিনিসটা আপনি বিচার বিভাগ সঠিকভাবে আইন, সংবিধান অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী দেখবে। এরপর যে টাকার প্রবাহ নির্বাচনে কি প্রভাবিত করে, আজকাল হয় না এগুলো, কিন্তু করে। টাকা ছাড়ে, পেশি শক্তি কিংবা একটা গ্যাং অফ গ্রুপিং হয়। স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে, প্রতিদ্বন্দ্বিতামূলক হলে সব উড়ে যায়। এক্স্যাক্টলি। কিন্তু নির্বাচনটা হতে হবে আপনার একেবারে টেস্টেড, একেবারে খেলার মতো খেলা, টান টান উত্তেজনা। আমরা 90 মিনিটের ফুটবল খেলা দেখি, এরকম হবে, ছেড়ে দেন। এবং নির্বাচনে আমার হার জিত মানার মানসিকতা নিয়ে প্রত্যেকটা দলকে অংশ নিতে হবে। আমি জিতবো এই জন্য একটা নির্বাচন করছি, এই ধারণা প্রসূত কিংবা এটা প্রিকনসেপ্ট, জুডিশিয়াস সিস্টেম এখানে চলতে পারে না। আপনি নির্বাচনী সংস্কারের কথা বললেন, আপনি আমাদের ভোটার আইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, ছবিযুক্ত যেই এটা খুবই ভালো, এটা আপনি পুরোপুরি পালন করেন, পুরোপুরি কার্যকর করেন। এরপর যে নতুন যে প্রযুক্তি, ইভিএম মেশিন, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ইভিএম মেশিনটাকে আপনি কতটুকু কীভাবে পরিচালনা করবেন, কিভাবে ব্যবহার করবেন, প্রয়োগ করবেন,
সেটা নির্বাচন কমিশনকে সময় দিতে হবে এবং এটা সিদ্ধান্ত নিতে হবে। মানে সন্দেহ সংশয় আরেকটা আছে এরকম সংস্কার আমার মাথায় পদক্ষেপ না নেওয়াই সব ভালো। সময় মনে হয়, আমি পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ বলতে পারি, এটাকে বলে স্টেগার্ড নির্বাচন। মানে আপনি একদিনে সারা বাংলাদেশে ভোট হবে না, 6টা বিভাগে 6 দিন ভোট হবে, কিছু সময় বিরতি দিয়ে, যার ফলে আপনি ফোর্স মোবিলাইজ করতে পারবেন। কোনো নির্বাচন করে 3-4টা আনসার, চৌকিদার, খুব অল্প সংখ্যক ফোর্স কোনো কোনো কেন্দ্রের নিরাপত্তা বিধান করে এবং পুলিশ টহল দেয়, একটা এই ধরনের ব্যাপার সেবার। কিন্তু বড় যখন হাঙ্গামা হয় এগুলো সামাল দেওয়ার ফোর্স থাকে না। আপনি এই জন্য পর্যায়ক্রমিক যদি নির্বাচন 4 দিন 5 দিন বিভাগবারে যদি নির্বাচন করেন এটা খুব ভালো, এটা একটা বড় সংস্কার হবে। এই জন্য আপনার নির্বাচনী বিধান এবং একযোগে নির্বাচন করার যে বিধান আছে সেই বিধানটা আপনাকে পরিবর্তন করতে হবে। খুব অল্প কিছু পদক্ষেপ নিলে এটা সম্ভব, আমার বক্তব্য এটাই। জি, নির্বাচনী মেহুল ভাই, আমরা সংস্কার। আরেকটা আর বিরতি নেব, প্রাতিষ্ঠানিক বিরতির সংস্কার, পরে কয়েকটা প্রতিষ্ঠান আছে আমাদের দুদক, মানবাধিকার কমিশন, এদেরকে আপনি কাজ করতে দেন ফ্রিলি। গোলাম সোরান মিলন ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচনী রোডম্যাপে দেশ উঠবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তারেক রহমান। জি। শুনেছেন সেই প্রত্যাশা আসলে কত দূরে আমরা যদি আনুমানিক ধরতে পারি? না, প্রত্যাশা তো আমি তো একটা টাইম ফ্রেমের কথা প্রস্তাবনা বলেছি যে আগামী বছরের শেষার্ধে কিংবা এর পরের বছর 1 জানুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে বলে প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে, কারণ এটা অনন্তকাল চলতে পারে না, এটা বলিয়ে গেছি। আর যেটা আলম সাহেব যার বক্তব্য বলছে সহমত, রবি সাহেবের যদিও আমার অনুযোগ অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমাদেরকে সংস্কার, আরে জাতীয় পার্টিতে জন্ম হয়েছে সংস্কার করার মধ্য দিয়ে, এবং সেই সংস্কার উপজেলা পদ্ধতি হয়েছিল। সেই 90-এর পরে আমরা কি দেখলাম যে বিএনপি ক্ষমতায় এসে সেই উপজেলা পদ্ধতি বাদ দিয়ে দিল। হ্যাঁ, এই বিচার ব্যবস্থাকে নেওয়া হয়েছিল একেবারে দোরগোড়ায়, ওটা বাতিল হয়ে গেল। তো আমাদের কথা হলো আমরা সংস্কারের কথা, প্রাদেশিক সরকারের কথা বিএনপি আজকে বলতেছে। ফার্স্ট টাইম মরহুম রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব উনি ক্ষমতা থাকতে তো এটা করে নাই, বাট উনি জীবিত হয়, এটা ডকুমেন্টারি, এটা তো আমার মুখের কথা না। এবং দ্বিকক্ষ পার্লামেন্টের কথা উনি সেটি 2008-9-এর দিকেই বলছেন। যাই হোক, আমার কথা হলো কি, কে আগে বললো কি পরে বললো এটা বড় কথা না, আমাদের ঐক্যমতের জায়গাটায় আসাটা বড় কথা। আর এবং রিফর্ম যেটা সত্যিকারভাবে আপনি যেটা বলেন যে আজকে এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। এরশাদ সাহেবকে আপনারা যত গালিগালাজি করেন, আপনার আজকে আমাদের কি জাতীয় ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, এটা আওয়ামী লীগেরা তো খুব বিরোধিতা করছে, কিছু কথাগুলি বলতো কি জিয়া এরশাদ, তো এরশাদ তো কিছু কাজ তো করছে, যে রাষ্ট্রধর্ম ইসলাম করছে, তারপর শুক্রবার ছুটির দিন করছে। এখন এগুলি যে কেউ সরকার আসলেই এই জায়গায় তো হাত দিতে পারবে না, এটা কিন্তু মানে আজকে বুঝতে হবে। তো যাই হোক, আজকে আমি যেটা বলতে চাই, আমি শেখ রবিউল একজন খুব তার শুভকামনা করি, ভবিষ্যতে সে আরও ভালোই হোক। তবে দলকে নিজেকে কিন্তু আত্মশুদ্ধির জায়গায় একটু চিন্তা করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে তাদেরও ত্রুটি বিচ্যুতি যে ছিল না তা না, এটা তো বিএনপি নেতারাও স্বীকার করে। হ্যাঁ, এবং আজকে দেখেন বিএনপি একটা বড় দল, ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি দখলবাজি যেটা করতেছে আলম ভাই, হ্যাঁ, এটা তো স্বয়ং তারেক রহমান সাহেব এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করছে। তার স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য ওই সালামের গাড়ি ব্যবহার করছে দেখে তাকে শোকজ করছে, এটা তো ভালো লক্ষণ। সুতরাং আজকে সেই আত্মশুদ্ধির জায়গায়, আত্মপর্যালোচনার জায়গায়, আত্মসমালোচনার জায়গায় আসতে হবে। এখন ক্ষমতায় আসার আগেই যদি সেই আওয়ামী লীগের ভাবসাব চলে আসে, ফ্যাসিস্ট ভাব চলে আসে, এটা কিন্তু কাম্য না। এটা জনগণ, ওই যে ছাত্ররা একটা কথা বলে, এক ফ্যাসিস্টকে, এক স্বৈরাচারকে তাড়াইছি বলে আরেক স্বৈরাচারকে আমরা বসাবো, এটার মিনিংটা বুঝতে হবে। অর্থাৎ আমাদের দেহভঙ্গিতে, আমাদের শব্দচয়নে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আমাদের চিন্তায় চেতনায় আমাদেরকে হাম্বল হইতে হবে। আমাদেরকে রাজনীতিতে পরস্পরের, আমরা শোনেন, দোষারোপের রাজনীতি তো 52 বছর ধরে দেখিয়ে আসলাম আমরা একে অপরকে। এখন দোষারোপের রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আজকে ওরা যেটা বলতেছে যে ছাত্র রাজনীতি তারা চায় না, কিন্তু ছাত্র রাজনীতি থাকবে, ট্যাক্স সলিউশন করতে হবে। আমি যে জায়গায়, এই জায়গাটা একটু বলতে চাই, প্রসঙ্গ না থাকলেও সংস্কার দরকার, যে আমি শেষ করি, যে ছাত্র রাজনীতির একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যে দলীয় ছাত্র লীগ গেছে ছাত্র দল থেকে এই হলগুলি দখল করবে, এটা যাতে না হয়। সুতরাং মেধাদের ভিত্তিতে যাতে সবাই হয় এবং সেখানে একটা রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে। সেটাই বলবো যে এই যে লাস্ট লাইন,
আপনার 90-এর পরিবর্তনের পরও কিন্তু 3 জোটের রূপরেখা হয়েছিল, বাস্তবায়ন হয় নাই। এইবার আমি অনুরোধ করব, নিশ্চয়ই এই জায়গায় সহমত পোষণ করবে শেখ রবি সাহেব এবং আলম ভাই, এবার বাস্তবায়ন আমরা দেখতে চাই। জি, একটা রাজনৈতিক চুক্তি, সামাজিক চুক্তি হওয়া দরকার, যাতে কেউ নির্বাচিত হওয়ার পর শেখ রবিউল আলম আলোচনা শেষ করতে চাই। রবিউল ভাই উনি আত্মশুদ্ধির কথা বলেছেন, আত্মপর্যালোচনার কথা আত্মশুদ্ধি তো বলেছেন, দরকার এক আছে। ফ্যাসিস্ট আত্মশুদ্ধির থেকে আরেক শেষ নেই। ফ্যাসিস্টকে আনতে চান না, সেটা আসলে কি বোঝাতে চান? আরেক ফ্যাসিস্ট কে, সেটাই তো যদি প্রশ্ন করি। হ্যাঁ, সেই শেখ হাসিনা 5 বছরে ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ফ্যাসিস্ট তো থেকেছে। সিস্টেম বানায়, তার সিস্টেম মানে বানায়। হচ্ছে কি অন্য রাজনৈতিক দল কি তাই নাকি? হ্যাঁ, সেটা হতে পারে, তাদের যারা দোষর ছিল তারা সেটা ভাবতে পারে। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে গত 17 বছর ধরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার জন্য, কার্যকর পার্লামেন্টের জন্য, বাংলাদেশে এই শেখ হাসিনার পতন অনিবার্য করেছে কারা? বিএনপি। বিএনপি তো করেছে। এই যে গণতন্ত্রের জন্য লড়াই, সুশাসনের জন্য লড়াই, গ্রহণযোগ্য নির্বাচনের লড়াই কে করেছে? বিএনপি করেছে। গুমের শিকার হয়েছে, আনঅথরাইজড কিলিং এর শিকার হয়েছে, তাই না? 1.5 লক্ষ মামলা, 60 লাখ লোক বিএনপির নেতাকর্মী আসামি গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, বারংবার গ্রেপ্তার হয়েছে, আয়নাঘরে নির্যাতিত হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো এক ফ্যাসিজম চলে গেছে, আরেক ফ্যাসিজম আসবে। কারা সে ফ্যাসিজম? কারা ভাবে সেটা? আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে, আওয়ামী লীগের ধস হয়েছে, পতিত হয়েছে। তার মানে অন্য রাজনৈতিক দল তাই যারা ভাবে তাদের রাজনীতি জ্ঞানের সমস্যা আছে, এবং তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, এবং তারা হচ্ছে অন্য রাজনীতির প্রতি অনীহা, গণতন্ত্রের প্রতি অনীহা। আওয়ামী লীগের ব্যর্থতাকে আরেক রাজনৈতিক দলের ব্যর্থতা হিসাবে যারা একই সমান্তরালে দেখতে চায়, তারাই হচ্ছে এদেশের গণতন্ত্রের জন্য হিতকর, তারা কল্যাণকর না, তারা গণতন্ত্রের শত্রু। যে গোষ্ঠী এটা বলে, বাংলাদেশের, আমি আবারও বলছি, ছাত্র জনতার সম্মিলিত এবং সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষের সংগ্রামে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে, নিকৃষ্টতম পতন হয়েছে। কিন্তু এই পতনটাকে অনিবার্য করেছে বিএনপির সংগ্রাম, বিএনপির স্যাক্রিফাইস, বিএনপির এই যে লড়াই। বিএনপি কিন্তু রণভঙ্গ দেয়নি, 17 বছর ধরে লড়াই করেছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। 31 বছর 31টা দফা দাবি দিয়েছে বিএনপি এদেশের মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। অর্থাৎ একজন চলে যাবে, আরেকজন এসে যারা রাজনীতিকে কালিমা লিপ্ত করতে চায়, আমি আবারও বলছি, তারা হলো রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা হলো পৌর, তারা হলো। একটা বাক্য দিয়ে আমি শেষ করবো, আমি একটা বাক্য দেবো। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। চাঁদাবাজি কারা করলো? বলতে তোই হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজির কোনো স্থান নাই, তবে বাংলাদেশে চাঁদাবাজ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না, সে দায় আপনি অন্য রাজনৈতিক দলের উপর চাপাবেন না। বিএনপিতে রাজনীতি থেকে কোনো অনিয়ম করার সুযোগ নাই। আমরা নিজেরা দল থেকে বহিষ্কার করেছি, যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নিজেরা তুলে দিয়েছি। বিএনপির নেতা কর্মীরা সারা রাত জেগে দিন থেকে জানমালের নিরাপত্তা দিচ্ছে, পাহারা দিচ্ছে, থানাগুলি পাহারা দিয়েছে, জাতীয় প্রতিষ্ঠানগুলি পাহারা দিয়েছে। আমরা মাঠে থেকে করেছি, যারা জানেন না তারা এটা বলেন। আমি আবারও বলছি, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক দল নাই। চাঁদাবাজ এদেশে আসে, উপদেষ্টারা কেন বলেন যে চাঁদাবাজের হাত বদল হয়েছে? তাহলে আপনারা কি করছেন? চাঁদাবাজকে গ্রেপ্তার করেন, ধরেন, আইনের আওতায় আনেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বা সরকার থেকে জনমানের নিরাপত্তা দিতে পারবেন না, দায় চাপাবেন অন্য রাজনৈতিক দলের উপর, এটাও বৈষম্য, সেটা করা যাবে না। বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নাই। বিএনপিতে, আমি আবারও বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, কোনো দখলবাজের স্থান নাই। বিএনপি গণমানুষের আকাঙ্ক্ষা দ্বারা রাজনীতি করে, গণমানুষের সমৃদ্ধির জন্য রাজনীতি করে। অতএব এই ব্যাপারে আপনাদের যে অভিযোগগুলি আছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়াটাও অন্যায়, সেটা করবেন না। যারা দখলবাজি চাঁদাবাজি করছে তাদেরকে যে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে সেটা অবশ্যই অভিনন্দনযোগ্য। আমি একদম শেষ ইস্যুতে একটু বলি যে এটা আমরা দেখেছি বিএনপি অনেক গুরুত্বপূর্ণ নেতা কিংবা স্থানীয় পর্যায়ে অনেকের বিরুদ্ধে এটাই হচ্ছে। এবং এবারের বিএনপির যে কর্মকাণ্ড, বক্তব্য, অ্যাপ্রোচ আমি একটু ভিন্নতা পাচ্ছি। 15 বছর আগে কিংবা আরো সময়ের আগে যা ছিল ভিন্নতা পাচ্ছে, এটা কাজে দেখা দেবে। এবং অবশ্যই রাজনৈতিক দল তো রাষ্ট্র পরিচালনা করে, রাজনৈতিক দল, সুতরাং দায়িত্বশীলতা এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, সেটা আসবে। এবং আমি মনে করি যে একটা জিনিস প্রত্যাশা করব, হয়তো আগামীতে সবসময় বলে যাব, সুশাসন, যেটা আমরা
কুশাসনের রূপ নিয়েছিল, এটার পুনরাবৃত্তি চাই। আমরা চাই না, আমরা মাইনুল আলম, সিস্টেম আপনাকে- গভর্নেন্স এবং গভর্নেন্স স্কিলটা আমরা দেখতে জি চাই। মাইনুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টিতে একদিনও 17 বছরে পেলাম না সরকারের বিরুদ্ধে এসে একদিনের জন্য রাজপথে জি দাঁড়াতে। না, না। শেখ আমরা তো রুহুল করেছি, এই- ঝুঁকি নিয়েছি রে ভাই। আজকে যে আপনাদের সাথে আজকে যে জাতীয় পরিবর্তন পার্টির একটা চাচ্ছেন, অংশ আছে নতুন তো। স্বাধীনতা চাচ্ছেন, জাতীয় পার্টির অংশ আছে না? এটা তো আমরা করলাম। পার্থ সাহেবরা আছেন না, জামাল সফল হয়েছে ছাত্র জনতার আমরা আন্দোলন, আমরা যারা সাকসেস হয়েছে। মাইনুল আলম, আপনাদেরকে As a অসংখ্য whole ধন্যবাদ। বললাম তো আমরা। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন কোনো প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।